আসসালামু আলাইকুম। প্রবাস সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি রুদিতা রেজা। শুরুতেই জানিয়ে দিচ্ছি প্রবাস সংবাদ শিরোনাম। জাতীয় পরিচয়পত্র নিবন্ধন করে ভোটার প্রক্রিয়া সারলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার ভোটার তালিকায় অন্তর্ভুক্তির সম্ভাবনা। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে প্রবাসী বাংলাদেশিদের উচ্ছ্বাস। বাংলাদেশের রাজনীতিতে নতুন উদ্দীপনা ও আশার সঞ্চার হয়েছে মন্তব্য। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাহরাইন প্রবাসীদের ভোটার নিবন্ধনে ব্যাপক আগ্রহ। মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধন। এবং সৌদি নেতৃত্বে জোটের কাছে সামরিক সহায়তা চেয়েছে ইয়েমেন সরকার। নাগরিকদের সুরক্ষা নিশ্চিত ও শান্তি বজায় রাখার লক্ষ্য। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আর ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। ভোটার নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববারই তার ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। নির্বাচন কমিশন সচিব জানিয়েছেন, ভোটার তালিকা আইন অনুযায়ী ইসি যে কাউকে যে কোনো সময় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে পারে। একই দিনে ভোটার হতে আবেদন করেছেন তারেক রহমানের কন্যা জাইমা রহমান। নাজিব বেগের রিপোর্ট। ২০২৭ সালে বাংলাদেশে প্রথমবারের মতো ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন করে শামসুল হুদা কমিশন। তত্ত্বাবধায়ক সরকারের মামলায় ১৮ মাস কারাভোগের পর ২০০৮ সালে জামিনে মুক্ত হয়ে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান তারেক রহমান। এরপর দেশে ফেরার সুযোগ না পাওয়ায় ভোটার তালিকায় নাম লেখাতে পারেননি তিনি। দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরার পর শনিবার দুপুরে ভোটার হতে কড়া নিরাপত্তায় আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে পৌঁছান তারেক রহমান। ঢাকা ১৭ আসনের গুলশান এলাকার ১৯ নম্বর ওয়ার্ড থেকে ভোটার হওয়ার জন্য আবেদন করেন তিনি। ছবি তোলার পাশাপাশি দেন ১০ আঙ্গুলের ছাপ এবং আইরিশ, সই করেন নিজের নামে। পরে নির্বাচন কমিশন সচিব জানান, ভোটার তালিকা আইনের ১৫ ধারা অনুযায়ী ইসি চাইলে যে কাউকে যে কোনো সময় ভোটার করতে পারবে। জনাব তারেক রহমান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপি, এবং ওনার মেয়ে জাইমা রহমান, ওনারা দুজনা আজকে ভোটার নিবন্ধন ফর্ম জমা দিয়ে এখানে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেছেন। ভোটার তালিকা আইন ২০০৯-এর ১৫ ধারা অনুযায়ী কমিশনের এখতিয়ার আছে যে কোনো প্রাপ্তবয়স্ক বা ভোটার হওয়ার সক্ষম ব্যক্তিকে ভোটার করতে পারেন। রোববারই তারেক রহমানের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনার কথাও জানান নির্বাচন কমিশন সচিব। আগামীকাল কমিশনে এটা পেশ করা হবে। কমিশনের সিদ্ধান্তের পরে ওনাদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত কমিশন যে পদ্ধতিতে অনুমোদন করবেন সেটা আমরা নথি উপস্থাপন করব নিষ্পত্তির জন্য। কমিশন যদি বলেন যে সভা করবেন তাহলে সভা করবেন, আর যদি মনে যান নেতৃত্ব প্রক্রিয়াজাত করে দিবেন। এর আগে সকালে ভোটার হতে আগারগাঁও নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে যান তারেক কন্যা জাইমা রহমান। সঙ্গে ছিলেন মা জুবাইদা রহমানও। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সে সময় তিনি পবিত্র ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেন। ওসমান হাদির কবর জিয়ারতকে কেন্দ্র করে নেওয়া হয় কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা। রিয়াজ ইসলামের রিপোর্ট। স্বদেশ প্রত্যাবর্তনের তৃতীয় দিনে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করতে সকাল 10টা 40 গুলশানের বাসা থেকে বের হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কবর জিয়ারত ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ এলাকায় নেওয়া হয় কয়েক স্তরের নিরাপত্তা। সকাল থেকে শাহবাগ মোড় ও আশপাশের এলাকায় অবস্থান নেন বিএনপির নেতাকর্মীরা। জনাব তারেক রহমান সাহেবের যে জনপ্রিয়তা এখন তুঙ্গে উঠেছে, আমরা বিশ্বাস করি যে এই জনপ্রিয়তার মধ্য দিয়ে এবং তার যে নতুন যে চিন্তা ভাবনাগুলো বাংলাদেশের জন্য, তার যে নতুন পরিকল্পনা, সেই পরিকল্পনা
বাংলাদেশ একটা নতুন দিগন্তের সূচনা করবে। বেলা 11:30টায় কড়া নিরাপত্তায় হাদির সমাধিস্থলে পৌঁছান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ও ওসমান হাদির বড় ভাই ওমর তাকে স্বাগত জানান। ওসমান হাদির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তারেক রহমান। সে সময় 1 মিনিট নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। পরে মোনাজাতে অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। দীর্ঘ 17 বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনে উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরা। যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাংলাদেশিদের উচ্ছ্বাস নিয়ে নিউ জার্সি থেকে সুব্রত চৌধুরীর রিপোর্ট। দীর্ঘ 17 বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে ঐতিহাসিক ও নজিরবিহীন জনসমাগমের সাক্ষী হয়েছিল বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ। বাংলাদেশ থেকে হাজার হাজার মাইল দূরে থাকে আমেরিকা প্রবাসীরা সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চোখ রেখেছিলেন টেলিভিশনের পর্দায়। প্রবাসীরা এই ঘটনাকে দল ও বাংলাদেশের রাজনীতিতে একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে বর্ণনা করেছেন। বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি, বাংলাদেশের রাজনৈতিক ক্রাইসিস, বাংলাদেশের যত সমস্যা আছে, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য শুধু একমাত্র তারেক রহমানই সফল এবং তারেক রহমানের হাতেই বাংলাদেশ নিরাপদ। প্রতিহিংসার পরিবর্তে উনি যে শান্তি এবং সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তোলার যে অঙ্গীকার করেছেন, যে কমিটমেন্ট করেছেন, এতে বাংলাদেশের সকল স্তরের জনগণ তার হাত ধরেই বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে বলে তারা আশা এবং বিশ্বাস করছেন। প্রবাসীরা মনে করেন তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দলের জন্য নতুন উদ্দীপনা এবং বাংলাদেশের রাজনীতিতে নতুন আশার আলো নিয়ে এসেছে। তিনি একটা সুশৃঙ্খল রাজনীতি পরিস্থিতি বাংলাদেশে ফিরিয়ে আনবেন। তারেক জিয়ার প্রত্যাবর্তনে দেশের যে শূন্যতা ছিল তা পূরণ হবে বলে আমরা বিশ্বাস করি। দীর্ঘ অপেক্ষা, আল্লাহ তাআলার অশেষ রহমতের পর আমাদের প্রিয় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের জন্য আমরা প্রবাস থেকে অভিনন্দন জানাচ্ছি। বিএনপির প্রবাসী নেতাকর্মীরা মনে করেন তারেক রহমানের আগমন বাংলাদেশে নতুন প্রত্যাশা সৃষ্টি করেছে, অস্থির রাজনৈতিক পরিস্থিতিতে এনেছে ইতিবাচক বদলের স্রোত। তারেক জিয়ার স্বদেশ প্রত্যাবর্তন কেবল একটি রাজনৈতিক ঘটনাই নয়, এটি অসংখ্য মানুষের আবেগ, প্রত্যাশা ও দীর্ঘদিনের অপেক্ষার প্রতিফলন। সুব্রত চৌধুরী, চ্যানেল আই, আটলান্টিক সিটি, নিউ জার্সি, আমেরিকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাহরাইনে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের মধ্যে ভোটার নিবন্ধনে দেখা যাচ্ছে ব্যাপক আগ্রহ। সরকারের উদ্যোগে চালু করা পোস্টাল ভোট ইউ মোবাইল অ্যাপের মাধ্যমে প্রবাসীরা উৎসাহের সঙ্গে নিবন্ধন সম্পন্ন করছেন। বাহরাইন থেকে জানাচ্ছেন নাজির আহমেদ। মোবাইল অ্যাপের মাধ্যমে ভোটার নিবন্ধন আরও সহজ করতে বাহরাইনে বাংলাদেশ দূতাবাস 23 ও 24 ডিসেম্বর দূতাবাস প্রাঙ্গণে প্রবাসীদের জন্য বিশেষ সহায়তা কার্যক্রম পরিচালনা করে। এতে নিবন্ধন সংক্রান্ত বিভিন্ন সমস্যা তাৎক্ষণিকভাবে সমাধান করা হয়। 25 ডিসেম্বর পর্যন্ত বাহরাইনে প্রায় 12,000 প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন। প্রাথমিকভাবে শেষ সময় 25 ডিসেম্বর নির্ধারিত থাকলেও নির্বাচন কমিশন তা বাড়িয়ে 31 ডিসেম্বর পর্যন্ত করেছে। প্রবাসে থেকেও প্রথমবার ভোট দেওয়ার সুযোগ পেয়ে প্রবাসী বাংলাদেশিদের মাঝে নতুন আশার সঙ্গে দেখা যাচ্ছে ব্যাপক উৎসাহ। অনেকদিন পরে 54 বছর পরে, স্বাধীন হওয়ার 54 বছর পরে আজকে আমরা সুযোগ পেয়েছি প্রবাস থেকে ভোট দেওয়ার জন্য। আজকে নতুন করে আমি নিবন্ধন করলাম, ভোটার হয়েছি। ইনশাল্লাহ আমার প্রিয় প্রার্থীকে আমি ভোট দিতে পারবো। অনেক আনন্দিত, অনেক। ভাই, বিদেশ থেকে তো এই পর্যন্ত ভোট দিতে পারি নাই। এখন যে সুযোগ দিছে সরকারকে অনেক ধন্যবাদ। এনআইডি কার্ড না থাকায় নিবন্ধন করতে না পারায় অনেক প্রবাসী হতাশার কথাও জানিয়েছেন। তারা এ বিষয়ে ভবিষ্যতে আরো সহজ ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এনআইডি কার্ড নাই, এখন যদি এনআইডি কার্ড থাকতো তাহলে আমরা তো ভোট দিতে পারতাম, কিন্তু আমরা আগে ছিল না বিধায় এখনো করতে পারিনি। কিন্তু আমি কিন্তু বুঝতে পারি না যে আমি কিভাবে ভোটটা দেই। সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী রাষ্ট্রদূতের নেতৃত্বে প্রবাসীদের ভোটার নিবন্ধনে
সচেতনতা কার্যক্রম এবং দূতাবাসে বিশেষ সেবা চালু রয়েছে বলে জানিয়েছে দূতাবাস। সচেতনতামূলক সভার আয়োজন করেছি, মত বিনিময় সভার আয়োজন করেছি এবং দূতাবাসে একটা বিশেষ বুথ স্থাপন করা হয়েছে শুধুমাত্র ভোটার নিবন্ধন কার্যক্রমকে সহায়তা করার জন্য, যাতে আমাদের প্রবাসী ভাইয়েরা সহজেই ভোটার নিবন্ধন কার্যক্রমে তাদের নিবন্ধনটা সম্পন্ন করতে পারে। এবং এই বিষয়ে বাহরাইন প্রবাসী বাংলাদেশি ভাইদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। প্রবাস থেকে প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। তারা আশা করছেন সুষ্ঠু ভোটের মাধ্যমে নিজেদের পছন্দের প্রার্থী নির্বাচন করে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন। নাজির আহমেদ, চ্যানেল আই, বাহরাইন। থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে গত কয়েক সপ্তাহ ধরে চলা ভয়াবহ সংঘাত বন্ধে যুদ্ধবিরতি চুক্তি শুরু হয়েছে। দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এক যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে দুই দেশই বর্তমানে মোতায়েন করা সেনাদের অবস্থান অপরিবর্তিত রাখতে সম্মত হয়েছে। চুক্তি অনুযায়ী সীমান্ত এলাকায় কোনো পক্ষই নতুন করে সেনা সমাগম বা উস্কানিমূলক কোনো সামরিক তৎপরতা চালাতে পারবে না। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের পর থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সীমান্ত আলোচনা শুরু হয়। 3 দিনের আলোচনা শেষে যুদ্ধবিরতির ঘোষণা আসে। বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা ও শান্তি বজায় রাখতে সৌদি নেতৃত্বে জোটের কাছে সামরিক সহায়তা চেয়েছে ইয়েমেন সরকার। ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের প্রেসিডেন্ট রাশাদ আল আলিমি সৌদি আরবের নেতৃত্বে কোয়ালিশন সাপোর্টিং লেজিসটিমেসির কাছে এই সহায়তার অনুরোধ জানান। 2015 সালে রাজধানী সানা সহ ইয়েমেনের অর্ধেক অংশ দখল করে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা। তবে চলতি ডিসেম্বরের শুরুতে এই অংশের বেশিরভাগ অঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে সংযুক্ত আরব আমিরাত সমর্থিত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল। এই গোষ্ঠীকে সৌদি আরব সরে যেতে বলেছে, তবে তারা উল্টো নিজেদের অবস্থান আরও শক্তিশালী করছে। এমন পরিস্থিতিতে ইয়েমেনের দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় প্রদেশ হারদামাউতে বিমান হামলা চালিয়েছে সৌদি। সোমালিল্যান্ডকে আনুষ্ঠানিকভাবে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে ইসরায়েল। এর মাধ্যমে সোমালিল্যান্ডকে প্রথমবারের মতো রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল কোনো দেশ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দফতরের এক বিবৃতিতে জানানো হয়, এই স্বীকৃতির পাশাপাশি দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের লক্ষ্যে একটি চুক্তিও শুরু হয়েছে। বিবৃতিতে বলা হয়, এই সিদ্ধান্ত আব্রাহাম চুক্তির চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। সোমালিল্যান্ডের প্রেসিডেন্ট আর্দিহারমান মোহাম্মদ আবদুল্লাহি এই স্বীকৃতিকে ঐতিহাসিক আখ্যা দিয়ে একে কৌশলগত অংশীদারিত্বের সূচনা বলে মন্তব্য করেছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী গিদওয়ান সার জানান, দুই দেশ পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপনে সম্মত হয়েছে, যার আওতায় রাষ্ট্রদূত নিয়োগ ও দূতাবাস খোলা হবে। উত্তর পশ্চিম নাইজেরিয়ায় আইএসকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ওই সশস্ত্র গোষ্ঠী দীর্ঘদিন ধরে নিরীহ মানুষ, বিশেষ করে খ্রিস্টানদের হত্যা করে আসছিল। নাইজেরিয়া পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ তুগার আল জাজিরাকে জানান, এই হামলা নাইজেরিয়া সরকারের সঙ্গে সমন্বয় করেই চালানো হয়েছে। তবে ট্রাম্পের খ্রিস্টান গণহত্যা সংক্রান্ত দাবিকে নাকচ করেছে নাইজেরিয়া সরকার। তাদের ভাষ্য, দেশটিতে সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলায় মুসলিম ও খ্রিস্টান উভয় সম্প্রদায় ক্ষতিগ্রস্ত হয়েছে। নিরাপত্তা বিশ্লেষকদের ধারণা, সাম্প্রতিক হামলায় লক্ষ্যবস্তু ছিল সীমান্তবর্তী সকোটো ও কেবি রাজ্যে সক্রিয় আইএস সংশ্লিষ্ট রাকুরাওয়া গোষ্ঠীর সদস্যরা। হামলার পর স্থানীয়দের মধ্যে স্বস্তির পাশাপাশি উদ্বেগও দেখা দিয়েছে। সবশেষে প্রবাস সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জাতীয় পরিচয়পত্র নিবন্ধন করে ভোটার প্রক্রিয়া সারলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার ভোটার তালিকায় অন্তর্ভুক্তির সম্ভাবনা। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে প্রবাসী বাংলাদেশিদের উচ্ছ্বাস। বাংলাদেশের রাজনীতিতে নতুন উদ্দীপনা ও আশার সঞ্চার হয়েছে মন্তব্য। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাহরাইন প্রবাসীদের ভোটার নিবন্ধনে ব্যাপক আগ্রহ। মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধন। এবং সৌদি নেতৃত্বে জোটের কাছে সামরিক সহায়তা চেয়েছে ইয়েমেন সরকার। নাগরিকদের সুরক্ষা নিশ্চিত ও শান্তি বজায় রাখা লক্ষ্য। চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelonline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। শেষ করছি প্রবাস সংবাদ। সবাইকে ধন্যবাদ।